হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা এনিমি এক্সপ্লেনেশন। তো আজকে আমরা এক্সপ্লেন করব স্লো লেভেলিং এর পর্ব 2 সিজন 1। তো আমরা প্রথম পর্বের শেষে দেখতে পাই যে বড় মূর্তিটা তার চোখ দিয়ে একটা আগুনের মতো অ্যাটাক করে। আর এখন পর্ব 2 এর শুরুতে আমরা দেখতে পাই সবুজ জামা পরা লোকটা নীল জামা পরা লোকটাকে জিজ্ঞেস করছে, তুমি কি ঠিক আছো? যাতে সে উত্তর দেয়, হ্যাঁ আমি তো ঠিক আছি, তোমার হাল কি? সবুজ জামা পরা লোকটা বলে, হ্যাঁ আমিও ঠিক আছি। সাংজিনও যদি আমাদেরকে এভাবে বসতে না বলতো তাহলে আমি নিঘাত মরে যেতাম। এরপরে এই দলের লিডার সবাইকে চেঁচিয়ে বলে, সবাই বসে থাকো, কেউ ভুল করেও দাঁড়িয়ে যেও না, কারণ দাঁড়ালে তোমরা কেউ বাঁচতে পারবে না এবং তোমাদের উপর অ্যাটাক হবে। এরপরে এই দলের লিডার সাংজিনবোকে বলে, জুহির পক্ষে কিন্তু এরকম সিচুয়েশন হ্যান্ডেল করা এবং জুহির সহ্য করার ক্ষমতা খুবই কম, কোনো জায়গাটা একদমই ভালো না। আমরা এখানে বেঁচে আছি কারণ তুমি বলেছিলে, হ্যাঁ তুমি চেঁচিয়ে সবাইকে বসতে বললে, যার কারণে আমরা এখনো বেঁচে আছি। যেটা শুনে সাংজিন বলে, হ্যাঁ আমি জানি না আমার মাথায় কি আসলো। এই সময় সাংজিনবো হঠাৎই নজর পড়ে যে তার লিডারের একটা হাত পুরো নষ্ট হয়ে গেছে, কিন্তু তার লিডার মিস্টার সং বলে এটার যে কোনো ব্যাপার না, শুধুমাত্র রক্ত পড়াটাকে কোনোভাবে কমাতে হবে। যার পরে সাংজিনবো সং এর হাতে ব্যান্ডেজ বাঁধতে শুরু করে। এই সময় মিস্টার সং সাংজিনকে জিজ্ঞেস করে, এই ডানজেনটা কোন র্যাঙ্কের হতে পারে? যার উত্তরে সাংজিনবো বলে, আমার কোনো আইডিয়া নেই, আমি তো কোনোদিনও ডি র্যাঙ্কের উপরে ডানজনে যাইনি। এখন মিস্টার সং বলে, আমিও তো তেমন হাই র্যাঙ্কে যাইনি, আমি একবার একটা বি র্যাঙ্কে গিয়েছিলাম, আমি ডেফিনেটলি বলতে পারবো এটা বি র্যাঙ্কের থেকে অনেক হাই। এটা মনে হয় কোনো এক র্যাঙ্ক রেঞ্জন অথবা তার থেকে উপরের। এখনো নিয়মগুলো মেনে চলতে হবে। প্রথমে আমাদেরকে ভগবানের পূজা করতে হবে, তারপর তার প্রশংসা করতে হবে এবং একই সঙ্গে তার উপরে বিশ্বাসও রাখতে হবে। আর যারা এগুলোকে ফলো করবে না তারা এর বাইরে বেরোতে পারবে না, এটাই লেখা রয়েছে ওখানে। এই সময় সাংজিনবো বলে, মিস্টার সং আমার মনে হচ্ছে এখানে ভগবান বলতে ওরা এই বড় মূর্তিটাকে বোঝাচ্ছে। যেটা শুনে মিস্টার সং বলে, হ্যাঁ এটাই হতে পারে, কেননা বাকি সমস্ত মূর্তিগুলোকে মারতে গেলে অনেক সময় লেগে যাবে। আর তার মধ্যে দেখলে তো যার গায়ে অ্যাটাকটা লেগেছিল তার দেহের কোনো অংশই আর বেঁচে নেই, পুরোটাই পুরো ছাই হয়ে গেছে। আর অনেকে তো এখন পাগলের মতো করছে, এমনকি জুহির মতো একটা বিরাঙ্কের হান্টারও এত ভয় পেয়ে রয়েছে। সেও হয়তো এরকম কোনো ডানজনের আগে এক্সপেরিয়েন্স করেনি। আমার মনে হয় ওখানে যেরকম লেখা রয়েছে আমাদের সেরকম শুধুমাত্র চুপচাপেই থাকা দরকার। আর এখনই আমরা দেখতে পাই একটা ছেলেকে যে কিনা বলছে, আমি এত বড় একটা গিল্ডে জয়েন করেছি, এখনই আমার মরলে হবে না, আমি এই মূর্তিটাকে একাই মারবো। এই বলে সে একাই সেই বড় মূর্তিটার দিকে অ্যাটাক করতে দৌড় দেয়। আর এরপরে যেটা হবার কথা সেটাই হয়, সঙ্গে সঙ্গে সেই বড় মূর্তিটা তার চোখ দিয়ে আগুনের অ্যাটাক করে আর সে ছেলেটা সেখানেই মারা যায়, যেটা দেখে বাকি সবাই ভয় পেয়ে যায়। আর সাংজিনু এখন বলে, আমার কিচ্ছু করার নেই, এরা চাইলে আমাদেরকে এক্ষুনি মেরে ফেলতে পারে। এই সময় মিস্টার সঙ্গও একই কথাই বলে, আমাদেরকে মারা এই মূর্তির পক্ষে একটা ছোট পিঁপড়াকে মারার মতো। এখন সাংজিনবো তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলছে না কেন? যার উত্তর মিস্টার সং এর কাছে ছিল না। তখন তারা বিষয়টাকে খুবই ভালো করে যাচাই করে যে এই মনস্টার গুলো আমাদেরকে বাকি মনস্টার গুলোর মতো করে মারছে না, এরা আমাদের কিছু স্পেশাল কন্ডিশনে মারছে। যেমন যদি আমরা দাঁড়িয়ে পড়ি তাহলে বড় মূর্তিটা অ্যাটাক করছে, যদি আমরা গেট দিয়ে বেরোতে চাই তাহলে গেটের সামনে থাকা মূর্তিটা অ্যাটাক করছে। তার মানে এই ঘুরে থাকা সব কটা পাথরের মূর্তি নির্দিষ্ট কিছু অ্যাটাক প্যাটার্ন আছে, যেই কাজটা করলেই তারা অ্যাটাক করবে। এখন হঠাৎই সাংজিন বুঝতে পারে তার সামনে যে নিয়মটা, এই যে নিয়মটা রয়েছে সেটাই ওইখানে লেখা রয়েছে। ওই নিয়ম অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমরা হয়তো এখান থেকে বেঁচে ফিরতে পারি। এই সময় সেই সঙ্গে সঙ্গে মিস্টার সংকে জিজ্ঞাসা করে, মিস্টার সং প্রথম নিয়মটা যেন কি ছিল? যার উত্তরে মিস্টার সং বলে, আমাদেরকে ভগবানের পুজো করতে হবে। তো এখন সংকে চেঁচিয়ে বলে, সবাই মূর্তিটার সামনে ঝুঁকে পড়ো। যার কথা প্রথমে কেউ মানতে চায় না, কিন্তু লিডার বুঝতে পারে যে সাংজিনবো নিশ্চয়ই কিছু না কিছু বুদ্ধি বের করেছে। আর সাংজিন এখন মিস্টার সংকে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করে। যেটা প্রথমে লেখা আছে ভগবানের পূজা করতে হবে, তার মানে আমাদের সামনে তাকে ঝুঁকতে হবে, তাহলে সে আমাদেরকে ছাড়বে। আর এখন মিস্টার সং বলে, হ্যাঁ এছাড়া আমাদের কাছে কিছু করার নেই, আমাদের এরকমই করতে হবে। আর এখন সবাই সেই বড় মূর্তিটার সামনে মাথা ঝুঁকিয়ে বসে পড়ে, কিন্তু এখানে অনেকের মধ্যে সন্দেহ থাকে যে এগুলো করে তারা এখান থেকে বেরোতে আদৌ পারবে কিনা। আর এমন সময় হয় যে সেই জিনিসটা যেটার অপেক্ষা হয়তো আপনারা সবাই করছিলেন, মূর্তিটা হাসতে শুরু করে, যেটা দেখে সবাই আরো ঘাবড়ে যান। কেউ কিছু বুঝতে পারে না যে হঠাৎ এরকম কি করে হলো। আর এইদিকে সাংজিনবোর মাথাতে
চলতে থাকে। আর কতক্ষণ তাদেরকে এভাবে বসে থাকতে হবে? এমন সময় সবুজ জামা পরা হান্টারটা বলে, আমার মনে হয় এই বড় মূর্তিটা আর অ্যাটাক করবে না, তাই আমরা এখানে দাঁড়াতে পারি। এই বলে সে দাঁড়িয়ে পড়ে। সবাই ভাবে যে সে হয়তো মারা যাবে, কিন্তু তার কিচ্ছু হয় না, যাকে দেখে বাকি সবাই দাঁড়িয়ে পড়ে। আর সবাই ভাবে যে তারা বোধহয় ছাড়া পেয়ে গেছে, এবার আর কিচ্ছু হবে না। কিন্তু সাং জিনবো বলে না, এই এখনো না, কারণ সে দেখতে পায় যে বড় মূর্তিটা এবার দাঁড়িয়ে পড়েছে। আর এই বড় মূর্তিটা দাঁড়াতে সেখানকার মাটি পুরো কেঁপে যায়। আর সবাই এখন ভাবে যে তাদের কি এখন আর সাথে লড়াই করতে হবে। এখন মিস্টার সং চেঁচিয়ে সাং জিনবো জিজ্ঞেস করে, তোমার কাছে কি আর কোনো প্ল্যান নেই? এখন কিছু তো করো। কিন্তু সাং জিনবো বলে, আমার কোনো আইডিয়া নেই যে এখন কি হবে। আর এমন সময় সাং জিনোর মনে পড়ে একটা কথা, যে এর ভেতরে অনেক নিয়ম আছে। প্রথম নিয়ম হলো ভগবানের পূজা করা, যেটা তারা করে ফেলেছে। আর দ্বিতীয় নিয়ম হলো তার কাছে প্রার্থনা করা, যেটা করলে হয়তো তারা বাঁচতে পারে। আর এমন সময় সেই গ্রুপে একটা ছেলে বলে, যদি প্রার্থনা করাটা আসল নিয়ম হয় তাহলে এটা আমাকে করতে দাও, কেননা আমি আমার চর্চাকে অনেক। আর এইভাবে সেই বড় পাথরের মূর্তিটা আরো আরো একটা মেয়েকে মেরে ফেলে, যেটা দেখে গ্রুপ লিডার সবাইকে বলে, আমাদেরকে এখন একসাথে থাকাটা হয়তো ঠিক না, সবাই আমরা আলাদা আলাদা হয়ে যায়। অন্যদিকে ওই সবুজ জামা পরা লোকটা ভাবতে থাকে, তাকে তার বউ বলেছিল যে এই সমস্ত হান্টিং এর জব ছেড়ে অন্য কোনো জব করলেও তো হয়, কিন্তু সে তার কথা মানেনি, যার জন্য তাকে আজকে এই দিনটা দেখতে হচ্ছে। আর এইভাবে দৌড়াতে দৌড়াতে সে একটা পাথরের মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে, ওই জায়গাটায় হয়তো বড় মূর্তিটা আসবে না, কিন্তু তার পেছনে থাকা পাথরের মূর্তিটা তাকে তার তরোয়াল দিয়ে মাঝখান থেকে দু খণ্ড করে দেয়। অন্যদিকে সানজনে এখনো ভাবতে থাকে, এরকম একটা ভগবানের কাছে সে কি করে প্রার্থনা করবে? গেটের সামনে বড় মূর্তি তলোয়ার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর পিছনে এত বড় একটা মূর্তি, আমরা যাব কোথায়? ছোট মূর্তিগুলোর সামনে গেলেই তো অ্যাটাক করছে। আর আমরা দেখতে পাই তারা একইভাবে অনেক মানুষকে মেরে ফেলছে। তার কাছে থাকা বড় বড় তলোয়ার, হাতুড়ি, কুঠার, সেগুলো দিয়েই যেভাবে পারছে সেইভাবে মারছে। কিন্তু এমন সময় সানজিন বোর্ডের নজর পড়ে একটা মূর্তির দিকে, যার হাতে কোনো অস্ত্র নেই, বরং তার হাতে একটি বাদ্যযন্ত্র রয়েছে, যেটা থেকে তার মাথায় আসে যে এই মূর্তির কাছে গেলে কি সেও অ্যাটাক করবে নাকি সে অন্য কিছু করবে। আর এই ভাবা মাত্রই সে মূর্তিটার দিকে দৌড় মারে। আর বাকি সবাইকে বলে যে সমস্ত মূর্তিগুলো হাতে কোনো অস্ত্র নেই, তাদের দিকে দৌড়াতে থাকো। তার কথা মতো সবাই ওই কাজটাই করে। আর দেখতে পায় যে যখনই সেই মূর্তিগুলোর সামনে কেউ যাচ্ছে, সেই মূর্তিগুলো তাদের হাতে থাকা বাজনাগুলো বাজাতে শুরু করছে। এমন সময় সানজিনবো আর জুহি একটা মূর্তির সামনে যায়, কিন্তু সেই মূর্তিটা তার যন্ত্রটা বাজায় না। আর এখন বড় মূর্তিটা তাকে কি এগোতে আসতে থাকে। এমন সময় জুহি কাঁদতে কাঁদতে বলে, জিনবো, এরকম কি হতে পারে যে একটা মূর্তির নিচে দুজন দাঁড়িয়ে থাকতে পারবো না? আর এটা শোনা মাত্র জিনবো জুহিকে সেখানে রেখে নিজে দৌড়তে পালায়, আর দূরে একটা বাজনা হাতে নেওয়া মূর্তির দিকে দৌড়াতে থাকে। কিন্তু এমন সময় তার পেছন থেকে বড় মূর্তিটা তার উপর তার পা দিয়ে অ্যাটাক করে। সে কোনোভাবে সেটা থেকে বাঁচে। আর যখন সেই বাজনাওয়ালা মূর্তিটার সামনে পৌঁছায়, সে দেখতে পারে যে আসলে যেটা কোনো বাজনা নয়, সেটা একটা শিল্ড। আর এই সময় তার পক্ষে কোনো জায়গায় দৌড়ে যাওয়াটা সম্ভব ছিল না। সে মাটিতে পড়ে গেছিল। সে তার জীবনটা এখন সরু সূত্রের মতো দিয়ে ধরেছিল, যে বুঝতে পারছে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। কিন্তু এমন সময় তার সামনের মূর্তিটা গান গাইতে শুরু করে, যে কারণে পরে বড় মূর্তিটা তাকে অ্যাটাক না করে এখন আবার সবকিছু ঠিক হয়ে যায়। আর জুহি সাংজিনবোর দিকে দৌড়ে আসে এবং সে এসে দেখতে পায় যে সাংজিনবো খুবই আহত, এমনকি তার একটা পা তো পুরো কেটে গেছে। সেটা দেখে জুহি সঙ্গে সঙ্গে তার পাটাকে হিল করা শুরু করে, কিন্তু জিনবো বলে এসব করে কিচ্ছু হবে না। কিন্তু জুহি ওই সময় তাকে বকা দেয় আর বলে, তুমি চুপ করো, কিচ্ছু হবে না, তোমার পা আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এমন সময় জুহির নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। তার পক্ষে হয়তো এখন সাংজিনবোকে হিল করে যাওয়াটা একটু মুশকিল ছিল। অন্যদিকে এখন মিস্টার সং বলছিল যে, কি আদৌ ঠিক আছো? আমরা টোটাল 17 জন এই মিশনটা শুরু করেছিলাম, আর এখন শুধুমাত্র আমরা 6 জনই বেঁচে আছি। আর তাদের মধ্যেও দুজনের অবস্থা খুবই খারাপ। এখন এই 6 জনের মধ্যে থেকে একটা লোক গ্রুপের লিডার মিস্টার সংকে বলে, এসব কিছু হয়েছে শুধুমাত্র আপনার জন্য, আপনি এখানে আসার প্ল্যানটা ঠিক করেছিলেন। তা কথা বলতে বলতেই বড় পাথরের মূর্তিটা হঠাৎই তার হাতে নাড়িতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে ঘরের উপর থেকে একটা বড় পাথর ঘরের মাঝখানে এসে পড়ে, যেটাতে পুরো ঘরটা কেঁপে উঠে। আর এখন একটা লোক বলে, এটা আবার কি? আর এমন সময় সানজিনবো বলে, এটা একটা বেদি, যেখানে কোনো জীবন্ত মানুষকে তার ভগবানের জন্য তার জীবন দান করতে হয়। এগুলো পুরোনো দিনের কথা, যেগুলো আমরা পড়েছি। আর এটা ছিল ওই পাথরে লেখা শেষ নিয়ম। তার মানে এই নিয়মটা পুরো করলেই হয়তো আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো। আর এখনই এই দলের থেকে একটা লোক বলে, তার মানে এই কথায় আমাদের মধ্যে যে কোনো একজনকে এখন নিজের জীবন বলে দিতে হবে, তাহলে বাকিরা বেঁচে ফিরতে পারবে। তাহলে আর যদি এরকমই হয়, তাহলে আমাদের দলের লিডার মিস্টার সংকে তার জীবন বলে দিতে হবে। শুধুমাত্র লিডার একার জন্যই সবাই মারা গেছে এখানে, তাই এই সবকিছু দায়িত্ব তোমাকে নিতে হবে। এই সময় সাংজিনবো তার উপর কথা বলতে গেলে সে সাংজিনবোকে ধমক দিয়ে চুপ করে দেয় আর বলে, তুমি কিচ্ছু বলো না, তুমি এখানেই থাকো। আর এখন মিস্টার
সং বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমাকেই নিজের জীবনটা বলিদান দেওয়ার দরকার, কেননা আমার জন্যই সবকিছু হয়েছে, তাই আমি এখন আমার জীবন বলিদান দিতে রাজি আছি। কিন্তু সাং জিনবো এখনো বলে না, মিস্টার সং এর তো একার কোনো দোষ নেই, আমরা সবাই এখানে আসার জন্য ভোট করেছি। কিন্তু এই সমস্ত বলতে বলতে মিস্টার সং সেই বেদির উপরে চলে যায়, আর সেইখানে পৌঁছানো মাত্রই বেদির এক পাশে একটা আগুন জ্বলতে শুরু করে, যেটা দেখে জিনবো ভাবে শুধু একটা আগুনই, তার মানে কি এই ভগবান শুধুমাত্র একটা জীবন চায় না, আরো কয়েকজনকে তার জীবন নিতে হবে। আর এরপরেই সেই গ্রুপের কয়েকজনকে বলে তাকেও সেই বেদির উপরে নিয়ে যেতে, আর তার কথা মতো তাকেও সেখানে নিয়ে যাওয়া হয়। আর ও এরপরে সেই বেদির মধ্যে 4 জন থাকে, আর সেই অনুযায়ী সে বেদির পাশে 4টি আগুন জ্বলতে শুরু করে। আর এখন সাং জিনবু মিস্টার সং কে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমরা যদি এইখানে ওয়েট করি তাহলে আমাদের কি বাইরে থেকে কেউ বাঁচাতে আসবে? যার উত্তরে মিস্টার সং বলে, আমার মনে হয় তার আগে এই সমস্ত পাথর মূর্তিগুলোকে আমাদেরকে এসে মেরে ফেললে, যেহেতু এটা একটা ডিরাঙ্কির ডানজন, তাই এ থেকে এই ডানজনের মধ্যে কেউ আসার সম্ভাবনা অনেকটাই কম। আর এই সময় আমরা জানতে পারি ডানস্থ মনস্টার গুলো হয়তো বাইরে বেরিয়ে যাবে, যেটার থেকে খারাপ হয়তো অন্য কিছু হবে না। এরপরেও সাংজিনবো বাকি দুজনকে বলে বেদির উপরে আসার জন্য, কারণ প্রত্যেকের জন্য একটা একটা আগুন জ্বলছে, তার মানে সবাই এখানে আসলে তারপরে হয়তো মেইন কাজটা শুরু হয়ে যাবে। যার পরে জুহি তার সাথে থাকা লোকটাকেও সেইখানে চলে আসে এবং তার দুজন আসার পরে সেখানে 6টা আগুন জ্বলে, এবং একই সঙ্গে তার থেকে একটু দূরে অনেকগুলো নীল রঙের আগুন জ্বলতে শুরু করে। আর একই সঙ্গে হয় আরো একটা মজাদার জিনিস, ডানজনের গেটটা খুলে যায়, যেটা দেখে সবাই চমকে উঠে, তারা ভাবে যে তারা কি এখন বেরিয়ে যেতে পারবে কিনা, নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে। এই সমস্ত বলতে বলতে শুরু হয়ে যায় আরেক জিনিস, এই সমস্ত পাথরের মূর্তিগুলো তাদের দিকে এগিয়ে আসতে থাকে। আর এখানে শেষ হয় স্লো লেভেলিং এর পর্ব 2, এবং পর্ব 3ও খুব তাড়াতাড়ি আসবে। তাই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করো, আমাদের লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাদের সাথে থাকো, এবং আমাদের কমেন্টস করে জানিয়ে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।